আমাদের আগরতলা শহরে আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের 1,48,680টা আমাদের হাউসহোল্ড বাড়ি আছে, যার মধ্যে 87,024টি বাড়িতে আমাদের সরকার, আমাদের দপ্তর এবং জল বোর্ডের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জল সরবরাহ করা সম্ভব হয়েছে। বাকি যে বাড়িগুলিকে এখনও জল সংযোগ দেওয়া সম্ভব হয়নি বা সাফিসিয়েন্ট জল পাচ্ছে না, এই সংযোগ কিন্তু অনেক বাড়িতে আছে, কিন্তু হয়তো পরিমাণে সেভাবে জল পাচ্ছেন না বলেই অনেক ওয়ার্ড বা অনেক ব্যক্তি আমাদের কাছে বলেন যে আমরা ঠিকমতো জল পাচ্ছি না। কিন্তু বিষয়টা এরকম না এতটা। তো যেই জায়গাটা আমরা কভার করতে পারিনি, আমাদের আজকের যে প্ল্যান্ট, এবং এখানে আরও 5-6টি প্ল্যান্টের কথা বলা হয়েছে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আপনাদের অনেকেই এখানে উপস্থিত ছিলেন, রবীন্দ্রভবন প্রাঙ্গণের সামনে 112 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রজেক্ট উনি উদ্বোধন করেছিলেন, যেগুলি বিভিন্ন ওয়ার্ডে আমাদের জল সরবরাহ করার ক্ষেত্রে কাজ করা শুরু করেছে এবং জল পাচ্ছেনও, সাফিসিয়েন্ট জল পাচ্ছেন। আমরা আরও 10,633 পরিবারকে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগ দেওয়ার কাজে হাত দেওয়া হয়েছে। অমৃত 2.0 প্রজেক্ট শুরু করেছে। প্রায় 206 কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণ এবং 16,224 পরিবারের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে গত 18 নভেম্বর এটা আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছিল। এরপরও সাক্ষী প্রকল্পে 50 কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে। এখানে অভিষেক সিংজি বলার চেষ্টা করেছেন। এবং আজকে যেটা বিষয়টা আমি বলবো যে নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে আজকে যে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশার হাত ধরে যে প্ল্যান্টের সূচনা হয়েছে, ভূমি পুজো হয়েছে, তাতে আমাদের প্রায় 1000 জলের নতুন কানেকশন যেমন দেওয়ার সুযোগ থাকবে, পাশাপাশি যে কানেকশনগুলিতে জল সাফিসিয়েন্ট জল না আছে সেগুলিতে কিন্তু জল সরবরাহ করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে 20 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 32 নম্বর ওয়ার্ডে যে জলের ক্রাইসিস বা যে জলের প্রয়োজনীয়তা আছে সেগুলোর জন্য মেটানো যাবে। পাশাপাশি বরদলি বিধানসভা কেন্দ্রের 20, 32 এবং 16 নম্বর ওয়ার্ডের একটা বিশাল অংশ যেখানে কিছুটা পানীয় জল সরবরাহের সমস্যা ছিল, সেটা মেটানো যাবে। পাশাপাশি রামনগরী বিধানসভা কেন্দ্রের 14, 15, 35, 36 পিছন অংশের জায়গাটা কিন্তু এই তৈরি জল থেকে আমরা তাদেরকে দিতে পারবো। তো সার্বিকভাবে বলবো যে এই প্ল্যান্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। এখানে যারা এই এলাকা বসবাস করেন তারা সহযোগী মনোভাব নিয়ে সহযোগিতা করেছেন। আমাদের দপ্তরও চেষ্টা করছেন। আমাদের আগরতলা পৌর নিগমের আমরা প্রতিশ্রুতিবদ্ধ সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে জল অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, যানজটমুক্ত আগরতলা, সুন্দর আগরতলা এবং পরিত্যক্ত পুকুরগুলোকে পুনরুদ্ধার করে সংস্কারের মাধ্যমে ব্যবহারযোগ্য করে সৌন্দর্যের মাধ্যমে মানুষকে তুলে দেওয়া এবং পরিত্যক্ত পার্কগুলি যেগুলি নেশার আড্ডা ছিল, আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা কিন্তু সেগুলিকে সুন্দরভাবে সাজিয়ে ব্যবহার করার জন্য মানুষকে তুলে দেওয়া হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। সারা আগরতলায় আপনি দেখবেন এখন কাজ শুরু হয়েছে স্মার্ট সিটি মিশনের বা লিমিটেডের, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, পৌর নিগম। সার্বিকভাবে আগরতলাকে মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা বা মৌলিক যে সমস্যাগুলিকে সামনে রেখে প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করাচ্ছে, যেগুলি আগে কোনো দিন কোনো সরকার বা কোনো পৌর নিগমের দায়িত্ব ছিলেন তারা কিন্তু আন্তরিক ছিলেন না বা তাদের কোনো প্ল্যান ছিল না। এখন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাস্টার প্ল্যানের মাধ্যমে আগরতলাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে, যাতে জল যন্ত্রণা থেকে আমাদের শহরবাসীকে মুক্ত করতে পারি এবং যানজট মুক্ত করতে পারি, সুন্দর নির্মল পরিবেশে দূষণমুক্ত আগরতলা আপনাদেরকে উপহার দিতে পারি। সেভাবে আগরতলাকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দিক থেকে অনেকটাই আন্তরিক আমি বলবো। ওনার সহযোগিতায় আমাদের আগরতলা পৌর নিগম
এবং অন্যান্য দপ্তর চাইছে আগরতলা শহরবাসীকে সুন্দর পরিচ্ছন্ন আগরতলা উপহার দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে পানীয় জলের যে বিষয় এখানে বলা হয়েছে, এটিএম ওয়াটার এটিএম করা হবে এবং বিভিন্ন ক্ষমতা সম্পন্ন যে ট্যাঙ্ক বা প্রজেক্ট কিংবা ওভারহেড ট্যাঙ্ক এটি করা হবে, যার যার যেটার প্রয়োজন আগরতলা শহরে। এখন আমরা দেখেছি যে আমাদের সার্ভে যে রিপোর্ট হয়েছে, যেটা জল বোর্ডের সিও সাহেবও আমাদের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন, সভা হয়েছে, প্রায় 17,000 বাড়ি আমরা এখনও পর্যন্ত কভার করতে পারিনি। সেগুলি কিন্তু এই প্ল্যান্টগুলি যখন কমপ্লিট হবে, আমাদের সরকারের যে সিদ্ধান্ত, সেই প্ল্যানিং অনুযায়ী কাজগুলি যখন সম্পন্ন হবে, প্রত্যেকটি বাড়িতে কিন্তু আমরা বিশুদ্ধ পানীয় জল এবং দুবেলা সাফিসিয়েন্ট আমরা সরবরাহ করতে পারবো। একটু সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। দীর্ঘদিন যারা দায়িত্ব দিয়েছিলেন, যে সরকার বা দল দায়িত্বে ছিল, তারা কিন্তু এই সরকার বা এই শহরবাসীর কথা তারা কিন্তু আন্তরিকভাবে নেবে, তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। আমাদের সরকার আসার পর 2018 পর আমরা সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে আমাদের মনোযোগ হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বিভিন্ন দপ্তর শহরবাসীর সমস্ত চাহিদা, সমস্ত সমস্যাকে সামনে রেখে নতুনভাবে পরিকল্পনা করে মানুষের সমস্ত সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো আমি বলবো, আগরতলা শহরে পৌর নিগমের মেয়র হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনার দিশায় আমাদের সরকার যেমন কাজ করছে, আমরাও আপনাদের যে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের কর্পোরেশন বা আমাদের সরকারের যে প্রতিশ্রুতি বা কমিটমেন্ট আমরা নির্বাচন আগে রেখেছিলাম, আমাদের কাজের মাধ্যমে এটা প্রমাণ করব যে আমাদের সরকার, আমাদের দল যা বলে তাই করে দেখায়। আজকের এই প্ল্যান্টের মাধ্যমে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু বুঝতে পেরেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বা যিনি এলাকার বিধায়ক, তিনি অনেক সময় বলেন যে শহরের সার্বিক মানুষের যে সমস্যা, এটা আমরা সমাধান করব আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে, পৌর নিগমের মাধ্যমে। আমরাও চেষ্টা করছি, আপনারা যে দায়িত্ব আমাদের 2021 সালে আমাদের উপর বিশ্বাস এবং আস্থা রেখেছিলেন, আগরতলা পৌর নিগমের উপর, আপনাদের কর্পোরেটরের উপর এবং আমাদের সরকারের উপর যে 18 সালে বিশ্বাস এবং আস্থা রেখেছিলেন, সেই মোতাবেক সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরকে আমরা কিন্তু নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। যে আমার আশা এবং বিশ্বাস থাকবে এই কিছুদিনের মধ্যেই, আগামী 1-1.5 বছরের মধ্যে, যেটা আমাদের সিও সাহেব জল বোর্ডে বুঝিয়েছেন যে প্ল্যান্টগুলি, যে প্রজেক্টগুলি, সেগুলি সম্পন্ন হবে এবং এটাতে আপনাদের সকলের সহযোগিতা থাকবে। এভাবেই আমরা শহরকে, শহরের সমস্যা সমাধানের, শহরের মানুষের চাহিদা অধিকার যা আছে সবগুলি সরকারের সহযোগিতায়, মুখ্যমন্ত্রীর বলবো আন্তরিক প্রচেষ্টায় সবগুলি সম্পন্ন হবে। শুধু একটু সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। একটু জোরদার করতালি হবে। এরপরেই আমাদের এসএসজি গ্রুপের জলের স্বাস্থ্যবিধি নিয়ে যারা পরীক্ষণ করেছেন, জলের বাড়ি বাড়ি গিয়ে যারা ট্যাক্স কালেকশন করেছেন, আমাদের এই এসএসজি গ্রুপের 3 মহীয়সী নারীকে আমি স্টেজে ডেকে নেব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ওনারা পুরস্কার গ্রহণ করবেন। মনি সরকার, মেম্বার অফ একতা এসএসজি, ওয়ার্ড নাম্বার 24, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। উনি বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স কালেকশন করেছেন, একটি কঠিন কাজ উনি করেছেন। তারপর টুম্পা রায়, যিনি জলের স্বাস্থ্যবিধি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে অবগত করেছেন। আমরা একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ওনারা পুরস্কার গ্রহণ করছেন। এরপরই আমরা যে মুহূর্তের জন্য অপেক্ষা করছি এতক্ষণ ধরে, এরপরই ভাষণ রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা এই নারী ক্ষমতায়নের যে উদ্যোগ আমাদের রাজ্য সরকার নিয়েছে, সেটার বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু জোরদার করতালি সবার জন্য। 5,000 টাকা করে একটি চেক সবাইকে দেওয়া হচ্ছে। একটি বিশেষ কঠিন কাজ, বাড়ি বাড়ি গিয়ে জলের স্বাস্থ্যবিধি পরীক্ষণ এবং ট্যাক্স কালেকশন করা একটি কঠিন কাজ। এরপরই আমরা যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি, বাড়ি বাড়ি গিয়ে যে জলের
স্বাস্থ্যবিধি পরীক্ষণ স্যাম্পল কালেকশন করেছেন, সেটার জন্য আমরা পুরস্কার তুলে দিচ্ছি কৃষ্ণা সিনহা, বান্ধবী এসএইচজি গ্রুপ, পান্থইবি এসএইচজি গ্রুপ, ওয়ার্ড নাম্বার 12। ওনাকেও 5000-এর একটি চেক দেওয়া হচ্ছে ওনার নিরলস পরিশ্রমের জন্য। আপনারা আছেন বলেই আমরা আছি, আমি বিশ্বাস করি। কবিগুরু বলে গেছেন, রুক্ষ দিনের দুঃখ পাইতে পাবো, যদি পাই না শান্তি সান্ত্বনা না হিচাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি। এরপরই মঞ্চে যেই মুহূর্তের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার ভাষণ রাখবেন। আমরা মঞ্চ প্রস্তুতির জন্য কিছু সময় চেয়ে নিচ্ছি। আমরা এবার ডেকে নেব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। শুভ সকাল, সবাইকে নমস্কার। আজকে নেতাজি আদর্শ শিক্ষা মন্দির যে জায়গাটা এখানে রয়েছে 32 নম্বর ওয়ার্ড, টাউন বরদোয়ালি বিধানসভায়, সেখানে আগরতলা পুর নিগমের যে বিভিন্ন ওয়ার্ড এলাকায় পানীয় জল যে বিভিন্ন প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে হয়ে গেল আমাদের হাত ধরে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আমাদের অত্যন্ত আদরের এবং সবার প্রিয় মাননীয় বিধায়ক এবং মাননীয় মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয়, যিনি সবসময় নিরলস একটা প্রচেষ্টা আছে আগরতলাকে কীভাবে সাজানো যায়। আজকে এখানে উপস্থিত আছেন শ্রীমতী মনিকা দাস দত্তা, অনারেবল ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, অনারেবল জোনাল চেয়ারম্যান সেন্ট্রাল জোন এএমসি শ্রীমতী রত্না দত্ত মহোদয়, শ্রী অভিষেক সিং সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট এবং অন্যান্য দপ্তরের, যিনি ওনার এখানে স্বাগত ভাষণের মাধ্যমে অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছেন, মিউনিসিপ্যাল কমিশনার শ্রী ডিকে চাকমা মহোদয় আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন, শ্রী মিহির কান্তি গোপ চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা জল বোর্ডের এখানে উপস্থিত আছেন, মঞ্চের সামনে শ্রী শ্যামল কুমার দেব বিশিষ্ট সমাজসেবী এবং শ্রী সঞ্জয় সাহা ভাইস চেয়ারম্যান মার্কেট এবং এখানে সমস্ত সম্মানিত যারা কর্পোরেটরগণ এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উপস্থিত আছেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত অফিসিয়ালস কর্মচারী এবং ত্রিপুরা জল বোর্ডের এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন এবং এরকম একটা মহতি কাজে আপনারা উপস্থিত রয়েছেন। আজকে আমরা এখানে দেখলাম যে বেশিরভাগ সময় কিন্তু এই ভূমি পূজনের যে কার্যক্রম সেখানে অনেকটা সময় সেখানে গেছে। তো আগে তো আমরা কমিউনিস্টদের শাসনে ভূমি পূজন, আমি জিজ্ঞেস করছিলাম কয়েকজনকে, কোনোদিন ভূমি পূজন হয়েছে কিনা আমার জানা নেই। কোনোদিন ওরা কোনো জিনিস ভিত্তি প্রস্তর স্থাপনই হোক কোনো জায়গায় পুজো পার্বণ তো ওনারা বিশ্বাসই করেন না। কিন্তু এখানে পুরোহিত মশাই এত সময় নিচ্ছিলেন, একটু একবারও মনে হলো না যে আরে এতক্ষণ ধরে কি উনি বলছেন। মনে হলো যত করছেন তত বেশি এই যে প্রকল্পের সাথে আরও বেশি ইনভলভ হচ্ছে। তো এগুলো তো আগে এদের মধ্যে কিছুই ছিল না, ওদের মধ্যে সেই চিন্তাভাবনাই ছিল না, মাইন্ডসেটই ছিল না।
ওরা জন্মও বুঝে না, মৃত্যুও বুঝে না, কী যে বুঝে যে সবগুলো প্রকৃতির নিয়ম, এইভাবেই আসবে, এইভাবে যাবে। আমরা তো এর থেকে বেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি শিখিয়েছেন যে আমাদের ধর্মস্থানগুলো রাম মন্দির থেকে শুরু করে উজ্জয়ন থেকে শুরু করে সব জায়গায় দেখেন নতুনভাবে যে পুনরুদ্ধার করার যে সেটা মানে ধর্মস্থান তো হয়েছে, পাশাপাশি শিক্ষার জগত নালন্দা হোক, তক্ষশিলা হোক, অন্যান্য সবগুলোকে কিন্তু আবার নতুনভাবে পুনরুদ্ধার করছেন। তো আমরাও সেই পথের পথিক, আমরাও চেষ্টা করছি যে, কারণ আলটিমেটলি আমার মনে আছে যখন রাজনীতিতে আমি ঢুকলাম, তো একজন ব্যক্তি আমার দিল্লিরই একজন বড় লিডার একদিন আমাকে বলছিলেন, আমি বললাম যে আরে এই সমস্যা হচ্ছে বা এইটা করলে, তো উনি বলছেন দিল সে কাম মত করো, দিমাগ সে কাম করো। তো আমি অ্যাকচুয়ালি উনি বলেছেন এতই না, এটা সত্যি। দিল দিয়ে যদি না কাজ করি, দিমাগ কোথা থেকে আসবে? দুটোর মিশ্রণ হলেই আমরা কাজ করতে পারবো, এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও সেইভাবে কাজ করেন। ইমোশন থাকতে হবে, আর ইমোশন ছাড়া কোনো কাজ হয় না। এখানে যখন আজকের যে পানীয় জল প্রকল্পের বিষয়ে যখন আমরা ডিসিশন নিলাম, বা এই এলাকার ড্রেন থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়ে যখন প্রচুর টাকা এর মধ্যে আমরা খরচার চিন্তা ভাবনা করলাম, আমি জানি এখানকার অনেকের অসুবিধা হচ্ছে, কারণ একটা খালি জায়গা ছিল। যখন আমার কাছে, কারণ জলের অপর নাম জীবন, আমরা সবাই জানি, জল ছাড়া তো কিচ্ছু হবে না। তো অনেকে বলছিল যে আমাদের তো এতদিন ধরে এখানে এইভাবে আমরা ব্যবহার করছি, আমাদের সুবিধা হতো। সাময়িক সেটা সমস্যা হবে, নো ডাউট, কারণ আমি নিজেও, আমার বয়স তো কম হয়নি। আমাদের মসজিদ পট্টি তো একটা খালি জায়গা ছিল, সেখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম, দৌড়তাম, তারপরে ওই গোল্লাচুট ইত্যাদি খেলাধুলা ইত্যাদি করতাম। কিন্তু যখন বিল্ডিং হলো তখন কিন্তু একটু সমস্যা হয়ে গেল, আরে কী কারবার, এতদিন ধরে এটাকে ইউজ করলাম। এখন কিন্তু আমরা ইউজ টু হয়ে গেছি, সেটা কিন্তু আমরা অনেকটা ইউজ টু হয়েছি। কাজে অ্যাক্লামেটাইজেশন খুব ইম্পর্ট্যান্ট। এখানে যখন এই বিষয়ে আমার কাছে খবর এলো, তা আমি বললাম আরে জিনিসটা তো বুঝতে হবে, সবসময় সব কিছু কিন্তু মানে একভাবে চিন্তা করলে হয় না। কিছুটা নিজের যদি সুবিধের জন্য মাঝে মাঝে অসুবিধারও কিন্তু সম্মুখীন হতে হয়। আগরতলা শহরে আমাদের এতগুলো কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে, কি অবস্থা, রাস্তা চলা যায় না ইত্যাদি। আমরা গাড়ি যখন যাই এবং মোটরসাইকেল, স্কুটি, রিক্সাতে বসি, সবসময় বিরক্তি। কিন্তু যখন হয়ে যায়, যখন সুন্দর অবস্থায় আসে, তখন কিন্তু আমরা নিজেরা প্রাউড ফিল করি। এবং এর জন্য আমি যখন বললাম, তো এই আমাদের স্মার্ট সিটি থেকে ওরা লাগছে ক্ষণিকের জন্য অসুবিধার জন্য আমরা দুঃখিত, এরকম এটা দেখলাম অনেক জায়গায় লিখেছে। তো এর জন্য আমাদের সবাই বাড়িঘরও যখন তৈরি করি, একটা সাংঘাতিক অসুবিধা কিন্তু, আরে কি অবস্থা, কোথায় রাখবো, মানে উনুন কোথায় রাখবো, সেই খাট পাট ইত্যাদি, ড্রেসিং টেবিল, তো খানিকটা সমস্যা হয়, কিন্তু হয়ে গেলে খুব ভালো হয়। তো আমি পরে দিয়ে খবর নিলাম যে কী ব্যাপার, এত সমস্যা কী, এটা তো খুশির বিষয়। এখানে জল পাবে, ঘুম থেকে উঠেই তো জলের প্রয়োজন, আর কিছু না হোক জল মাস্ট। তো এরকম একটা সুন্দর প্রজেক্ট হচ্ছে, পরে দিয়ে খবর টবর নিলাম, অনেকে ঘুষা করে আসছে যে আমাদের এখানে এমুক হয়, পুজো হয়, পুজোর মূর্তি। আমি বললাম যে আরে আমাদের বাড়িতে এখানে কম্পিটিশন হতো, দুর্গা পুজো যে হতো, কে কত উঁচু মূর্তি বানাতে পারবে। এখন আমাদের বাড়িতে খুব ছোট পুজো হয়, তো সেটাকে ঘুরানো মুশকিল। তো যখন যে অবস্থা, তার মধ্যে মানে সেটাকে অ্যাডজাস্ট করাটা ইম্পর্ট্যান্ট। বেশি জিনিস, ভালো জিনিস পাওয়ার জন্য মাঝে মাঝে এগুলো কম্প্রোমাইজ করতে হয়। তা আমি বলবো, অনেকে বলছে যে আপনার তো এখানে এই যে হচ্ছে, আপনার ভোট কমে যাবে। আমি বললাম আর কি করা যাবে, যদি ভোট কমে যায় কিছু করার নেই, ডেভেলপমেন্ট তো করতেই হবে। তো যাই হোক, সবার সাথে কথা বলতে হবে, ডেকে পাঠালাম। আমি বুঝলাম, আমি মাননীয় মেয়র সাহেবকে নিয়ে দু তিনবার এখানের অনেক যারা বিশিষ্ট ব্যক্তিরা আমার সাথে দেখা করেছেন, এখানে ক্লাবের সাথে যুক্ত যারা ইয়াং বা তার থেকে যারা উপরে, তাদের সাথে আমি ডেকে পাঠালাম। প্রথমে আমি বোঝার চেষ্টা করলাম বিষয়টা কী। বললে যে এই যে প্রপোজাল প্ল্যান, সেই প্ল্যানে দেখা গেছে 411.508 স্কোয়ার ফিট জায়গা প্রথমে দেওয়া হবে, যে এই ক্লাবের যে সব কাজ, পুজো টুজো ইত্যাদি, এবং সেটা করা হবে। জিম, অনেক সময় বলছে যে
কারণ এই প্রকল্পের মধ্যে প্রায় 22,55,00,000 টাকার প্রজেক্ট সেটা। এর মধ্যে একটা জিমনাসিয়ামেরও, ওপেন জিমনাসিয়ামেরও ব্যবস্থা আছে। তো আমি বলেছি যদি ওইটা হয় যাতে এদের সমস্যা না হয়, আদারওয়াইজ অন্য জায়গায় আমরা জিমনাসিয়ামটা করব, অসুবিধা নেই। শেষ পর্যন্ত ওনাদের সবার সাথে যখন কথা বললাম, আমি ওনাদের সাথে ডাকার আগে আমি প্রথমে মাননীয় মেয়র সাহেবকে আমি ডেকে পাঠালাম এবং উনি ওনাদের অফিসারদের সাথে কথা বললেন। বলার পরে যেটা আগে ল্যাং ছিল 27.88 ফিট ইন্টু উইথ হচ্ছে পাশে ছিল 14.76 ফিট, অর্থাৎ 411.508 স্কোয়ার ফিট। তো যখন বলার পরে সবার সাথে কথা বললো, নিউ প্রপোজ প্ল্যান যেটা হলো সেটা হচ্ছে ল্যাং যেখানে 27.88 ফিট ছিল সেটাকে 30.34 ফিট হয়েছে, এবং উইথ কত হয়েছে, আগে ছিল 14.76 ফিট, সেটা 19.68 ফিট হয়েছে, 68 ফিট হয়েছে, অর্থাৎ প্রায় 600 স্কোয়ার ফিট হয়েছে। তারপর আমি বললাম, তারপরও সবাই চাই যে একটু যদি বড় করা যায়। তা আমি আবার বললাম, তো মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেবো, বলে আরে আপনি যেটা চাইবেন সেটাই হবে, এর মধ্যে আর প্রশ্ন ওঠে না, বলে একটু করে দাও বেশি করে। তো আমাকে বললো আরও যে জায়গা আছে অনেকটা বাড়ানো যাবে, তো কাজেই কোনো অসুবিধা নেই, মূর্তিটা একটু ছোট করতে হবে। আমরা আসবো, পুজোতে তো আসি, আমি খেলাধুলারও খালি জায়গা থাকবে, আমার মনে হয় এই জায়গাটাই খুব সম্ভব, আমি জিজ্ঞেস করছিলাম রাইট সাইডের, আমার এখান থেকে রাইট সাইড, আপনাদের লেফট সাইড। তো এগুলো ভালো জল পাবো, আবার জল মানে ড্রেন যখন আমরা ডিসিশন করি ড্রেন, তখন সবাই কিন্তু দাঁড়িয়ে থাকে যার যার বাড়ির সামনে। আমার ড্রেনের জায়গা তো নিয়ে যাবে না গভর্নমেন্ট, সবাই দাঁড়িয়ে থাকে দিন রাত, ঘুমটুম নেই অনেকের, আমি দেখি অনেকের। তো কাজেই এটা স্বাভাবিক, কিন্তু আমাদের এটাও দেখতে হবে, যেহেতু আনপ্ল্যান্ড একটা সিটি, আনপ্ল্যান্ড একটা অবস্থায় ছিল, এটা তো আগের থেকে, যেমন আমরা এখন নতুনভাবে 3টা স্যাটেলাইট টাউন করছি এখন, একটা আগরতলা, আরেকটা ধর্মনগর, আরেকটা আমরা উদয়পুর, 3টে জায়গায় আমরা করছি। তো সেখানে প্ল্যানিং ওয়েতে বর্তমানের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু সেই প্ল্যান, সেখানে সব কিছু নর্মাল যা আধুনিক যে সিটি করার ক্ষেত্রে যা দরকার তাই হবে। দেখুন তৎকালীন সময়ে যেভাবে আগরতলা গোড়াপত্তন হয়েছে এবং পরবর্তী সময়ে ডেভেলপমেন্ট, আমার মনে আছে যে আমরা তো টিউবওয়েলের জলই খেতাম আগরতলা শহরে, এবং এই জল সেটাকে যে আয়রন থাকবে, এবং ধরতাম যে এটাই বুঝি জীবন, এইভাবে আয়রন মিশ্রিত জলই আমাদের খেতে হবে, এর মধ্যে আলাদা কিছু আমরা দেখতাম না। যদি কোনো কারণে পেটের সমস্যা হতো ডাক্তার কাছে যেতে হবে, এটার জন্য যে স্বাস্থ্য ব্যবস্থাও যে আছে সেগুলো কিন্তু একদম আমাদের তৎকালীন সময়ে আমাদের বয়সী যারা আছে বা তারপরে তাদের মধ্যে এইরকমই ছিল। ইভেন পুকুর থেকে জল এনে কাপড় দিয়ে ডেকে ওই জলও খেয়েছে, এরকম একটা ছিল। সেরকম ডায়রিয়া, ডিসেন্ট্রি সেসব হতো। তো এই জলে আমরা অ্যাক্লামেটাইজেশনে আমরা ছিলাম। হঠাৎ করে দেখা গেল যে হাওড়া নদীর জল যখন এই পাইপলাইনের মাধ্যমে, বিশেষ করে আগরতলা শহরে সব জায়গায়, আমাদের বাড়িতে আমার মনে আছে 3 তলায় সেই কলেজ টিলার থেকে জল দিত, সেই মানে সেখান থেকে জল 3 তলায় জল উঠত, আস্তে আস্তে 3 তলার থেকে 2 তলায়, 2 তলার থেকে 1 তলায়, এরপর তো আন্ডারগ্রাউন্ডেও জল আসে না, কারণ চাহিদা বেড়েছে, ডিমান্ড। তো এগুলো তো দেখতে দেখতে এখন আবার কি হলো, আমাদের আলটিমেটলি আমরা কিন্তু ভাগ্যবান যে মাটির নিচে আমাদের ত্রিপুরাতে জল, পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে আমাদের জল কিন্তু আমাদের খুব নিচে আমাদের জল আছে। মেইনল্যান্ডে বহু জায়গার মধ্যে, গ্যাঞ্জেস এরিয়া বাদ দিন, গ্যাঞ্জেস এরিয়া বাদ দিলে মেইনল্যান্ডের মধ্যে জল এত নিচে পাওয়া যায় না। আমাদের এখানেও যে এখানে প্রায় যে টোটাল যে জল আছে মাটির নিচে, ভূগর্ভস্থ জল আসবে কোথার থেকে? নব্যতা কমে গেছে, সিলটেশন প্রচুর হয়ে গেছে হাওড়াতে। টোটাল সারা ত্রিপুরাতে 9টার মতো মেজর নদী আছে। তো এগুলোর জন্য আমাদের বর্তমানে যে আমাদের বাজেট, সেই বাজেট অনুযায়ী কেন্দ্রের থেকে আমরা যে টাকা পাই উন্নয়নের জন্য, আমরা যেরকম আমরা বিভিন্ন যে এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট, তারও একটা ক্যাপিং দেওয়া আছে, 4,000 কোটি টাকার উপর বেশি নেওয়া যাবে না। তো এই প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু আমাদের 27,000 কোটি টাকার যে বাজেট ছিল 2024-25, 25-26-এ আমরা সেটা 32,000 কোটি টাকা নিয়েছি।
তো আমি এবার দিল্লিতে গিয়ে বলেছি যে 4,000 থেকে আপনারা যদি 10,000 কোটি টাকা করেন তাহলে আমরা অনেক প্রকল্প আরও বেশি করে করতে আমরা পারি। চেষ্টা আছে, কিন্তু জল যেহেতু আমাদের, এবং সেটাকে রিচার্জ করার যে বিষয়, জল কিভাবে বৃষ্টির জল, কারণ বেশিরভাগ জল এই নদী, যেটা হাওড়া নদী বা অন্যান্য নদী, সেগুলো কিন্তু বাংলাদেশে চলে যায়, এত স্টিপ ধরে রাখা যায় না। তো ড্যাম, আমি জিজ্ঞেস করছিলাম ড্যাম করার জন্য, আমি আগেও আমরা কথা বলেছি যে চম্পকনগরের এখানে একটা জায়গা আছে চম্পাছড়া, সেখানের মধ্যে জল যদি ধরে রাখা যায় তাহলে জলটা যাবে না আগামী দিনে ওইখান থেকে। তো আস্তে আস্তে করে সময়ের সাথে সাথে কিন্তু দেখুন কীভাবে ঘুরে টুরে আলটিমেটলি কোথায় আমরা চলে এলাম, মাটির নিচে ভূগর্ভস্থ জল। আগের জল আমরা চেষ্টা করেছি, সেই জল এখন কম। আগামী দিন যেমন এখন গ্যাসের মাধ্যমে আমাদের, আগে তো আমরা উনুনে আমরা রান্নাবান্না হতো বাড়িতে লাকড়ি দিয়ে, আমরা ধরে নিতাম এটাই। যখন গ্যাস আসলো তখন আমরা বললাম গ্যাসের যদি রান্না হয় কি জানি এই রান্না কি হবে, আমাদের কোনো অসুবিধা হবে কিনা, মানে অজ্ঞানতাও কিন্তু অনেক সময় আমাদের সমস্যা করে। এখন গ্যাস ছাড়া চলবে না, এরপরে লাইন গ্যাস আসলো, এবং গ্যাস কিন্তু আস্তে আস্তে মাটির নিচে কিন্তু কমে যাচ্ছে। এখন আমরা বিকল্প কিছু চিন্তা করছি। তো একদিকে যখন যেটা ইউজ করা যায় সেটা আমরা করব, এবং আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি এই কারণেই আমাদের বলছে যে রিনিউয়েবল এনার্জির মধ্যে আমাদের আরও বেশি ধ্যান দিতে হবে। আমরা রিনিউয়েবল এনার্জির মধ্যেও আমরা প্রচুর এখানে কাজ করছি, এবং এটাই একমাত্র পথ। আজকে আমি জানি না এখানে যারা ক্লাবের সাথে যুক্ত বা এই এলাকার সবাই খুশি হয়েছেন কিনা। আমি শুনলাম আমি আসলে নাকি একটা কি ডেপুটেশন দেবে একটা, আমি শুনেছিলাম। আর ডেপুটেশন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না, যা যা বলেছে সেটা আমি মোটামুটি বলেই দিয়েছি। ডেপুটেশন দেয় এগুলো তো আগের সমস্ত সরকার হিসব করতো, ডেপুটেশন, তারপরে ওই মিনিস্টারদের বসিয়ে তাদের দাবি দেওয়া পড়তো আগে, দেখতাম যে আমাদের এই করতে হবে সেটা করতে হবে। এগুলো এখন দাবি দেওয়া 29 মাসে আমি দিয়ে দিয়েছি 29%, জাস্ট ইমাজিন। এরপরে তো এখন 33% চলছে। দাবি দেওয়ার প্রয়োজন হয় না। এখন তো ঘুম থেকে উঠে এই বিরোধী দলের এরা চিন্তা করে, আরে ইস্যু পাওয়া যাচ্ছে না, একটা ইস্যু হোক। ইস্যু খুঁজতে খুঁজতে দেখা যায় ইস্যুর সলভ আমরা করি বলি। আপনারা দেখেছেন এর মধ্যেও আমাদের যে একটু কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে নাম আমি বললামই না। তো যখন যেটা হয়, আমাদের এই সরকার মানুষের জন্য কাজ করে, মানুষের সুযোগ সুবিধা ভোট দিয়েছেন, এবং তার জন্য উই আর নাথিং বাট রিপ্রেজেন্টেটিভ অফ ইয়োর্স। এবং শুধু আপনাদের হয়ে কাজটা, আবার যেহেতু নেতা হিসাবে আপনারা তৈরি করেছেন, ক্লাসের মধ্যেও মনিটর যখন আগে ইলেকশন হতো, মনিটরের কাজ কি, যে স্টুডেন্টদের সম্পর্কে কথাবার্তা বলা, স্টুডেন্টদের। তো ছোট আকারেও কিন্তু এই ধরনের সংগঠনের রূপরেখা কিন্তু আমরা স্কুলেও আমরা করেছি। তো সেইভাবে আপনাদের কাছে আমাদের সরকার সবসময় প্রো পিপল, মানে মানব বান্ধব সরকার। আমরা কোনো জায়গার মধ্যে দেখবেন না যে একদম মানে কোনো জায়গার মধ্যে স্ট্রিক্ট করে আছি, না এটা করতেই হবে, সেরকম না। তবে অনেক সময় দেখা যায় এই আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করে, তো সেটা না হলেই ভালো। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে। তো আমি বলেছি যে অশান্তি যারা সৃষ্টি করে, মাঝে মাঝে শান্তির জন্য শক্তির প্রয়োগ মাস্ট। তো সেটাও আমি করি, যেটা এটাকে কিন্তু কোনো অবস্থায় রাজ্যকে কোনো অবস্থায় সামনের দিকে প্রগ্রেস করার মানে বাধা দেবে, সেটা কোনো অবস্থায় সহ্য করা হবে না। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আরবান যে 2.0 আমাকে সেক্রেটারি সাহেব বলছিলেন যে ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছে এই 2.0 এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, এবং আমরুদ যে প্রকল্প আছে সেটার মধ্যে ত্রিপুরা ফার্স্ট হয়েছে। তো এই যে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0, সেখানে আমরা যে 20 আগরতলার এএমসি বাদ দিলে আরও 19টা নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি আছে, এবং যতগুলো প্রকল্প আছে সবকটা কিন্তু আমরা গ্রাউন্ডেড করছি এখন, যাতে বাস্তবায়ন হয়। আপনারা শুনে খুশি হবেন, এখানে ওনারা প্রায়ই বলেন যে কতগুলো প্রকল্প খালি মুখে বলেন, কিছু কাজের কাজ কিচ্ছু না, কিন্তু আমরা কিন্তু দেখিয়েছি যা বলি তাই করি। আজকে
আপনারা নাম শুনেছেন যে জ্যাকসন গেট। আমরা যখন ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম চিলড্রেন্স পার্কে, তখন এই জ্যাকসন গেটকে আমরা দেখেছি। সেই জ্যাকসন গেটে যখন বৃষ্টি হতো তখন কিন্তু আমরা ওই জ্যাকসন গেটে আমরা দাঁড়িয়ে থাকতাম। এখন ওখানে এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকসন গেট লেখা। তো জ্যাকসন গেট লেখা, অথচ এখন এর নেক্সট যে জেনারেশন ওরা জানবেই না জ্যাকসন গেট কোথায়, কী কারণে। তো স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন 1927-এ যখন একটা গ্র্যান্ড গেটওয়ে বানানো হয়েছিল, এবং আমি যা পড়ছিলাম সেখানে দেখা গেল যে একজন যে চারমিনার গেট, তার অনুকরণে এই গেট এখানে বানানো হয়েছিল। এবং তার নাম হচ্ছে, আমি জানি না উনি কে, শ্রীনিবাস সাহা নামে একজন কন্ট্রাক্টর সেটা বানিয়েছিল। আমি পড়ছিলাম আজকে, এখানে যাবো যেহেতু এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমাকে জিজ্ঞেস করবে, আমি বললাম একটু আগের থেকে দেখে নিই। তো 1927-এ এটা তৈরি হয়েছিল। 1929-এ তখন যে বেঙ্গলের যিনি গভর্নর ছিলেন সেই জ্যাকসন সাহেব, শ্রী ফ্রান্সিস স্ট্যানলে, তো 1929-এ যখন প্রথম ওনার যখন 1927 মহারাজা লাস্ট যে মহারাজা ত্রিপুরা, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের, তো উনি যখন রাজ্যাভিষেক পেলেন এবং প্রথম রাজ দরবার যখন উনি শুরু করেন, তখন উনাকে নিমন্ত্রণ করেন। তো আমরা তো এই পুরনো ইতিহাসকে আবার নতুনভাবে যাতে শুরু হয়, আজকে সেক্রেটারি সাহেবও ছিলেন, তো সেখানে আমরা বসলাম, বসে কিভাবে করা যাবে, গেটটা যাতে এত উঁচু হয় যাতে কোনো জায়গায় অবস্ট্রাকশন না হয়, কারণ অনেক সময় পুজো প্যান্ডেল ইত্যাদি যায় বড় গাড়ি, তো সেইভাবে দেখলাম কোন জায়গায় করা যায়। এটা আগে আখাউড়া যে খালটা ছিল তার উপরে ছিল, এখন সেটা করতে গেলে অসুবিধা হবে, সেখানে মানে একটু সরিয়ে কিন্তু করব আমরা। তো এটাও সেলফি তোলার জন্য যাতে উপরে ব্যবস্থা করা যায়, এই যে দেখভাল, এবং ওনারা বলেছেন খুব অল্প সময়ে সেটা করা হবে। তো একের পর এক কিন্তু আমরা এই কাজগুলো করছি। আগরতলা স্মার্ট মিশনে আপনারা ভাবুন 581 করোড় আমরা খরচ করেছি। এর মধ্যে 65 প্রকল্প সম্পন্ন করা হয়েছে, এবং বিশেষ যে প্রকল্পগুলো সে ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, উজ্জয়ন্ত প্যালেসের সংস্কার, এমবিবি লেকের নতুন করে সাজানো ও সংস্কার, প্রতিদিন 8 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট এটা। এগুলোকে যে গন্দগি যেগুলো আছে সেগুলো যাতে ক্লিন করা যায়, সেই ট্রিটমেন্ট প্ল্যান্ট এই স্মার্ট সিটি মিশনে সেগুলো করা হয়েছে। আমাদের যাতে নগর যে স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার নগর পরিকাঠামো সে যাতে হয়, তার জন্য সিটি ইনভেস্টমেন্ট টু ইনোভেট ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেন, অর্থাৎ CTIIS সিটিজ, এবং রাজ্য স্তরে স্মার্ট প্রকল্প সেগুলো যাতে আরও ভালোভাবে করা যায়, তার জন্য আমরা এই স্টেট অ্যাসিস্ট্যান্স ফর স্মার্ট সিটি ইনিশিয়েটিভস আমরা নিয়েছি। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কতগুলো নির্দেশিকা আছে, তার উপর ভিত্তি করে, যদিও অনেক চেষ্টা করেছে এগুলো বাধা দেওয়ার জন্য, বিভিন্ন যে লেকগুলোর কি অবস্থা ছিল, যেভাবে খুশিভাবে ফেলে রাখলে হবে না, তাকে যে পুনরুদ্ধার করা এবং তাকে একটা প্রপার যে প্রেজেন্টেবল যাতে হয় সেই ব্যবস্থা আমরা করেছি। বজ্র ব্যবস্থাপনা এবং আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে আমরা প্রায় 844 করোড় এর মধ্যে কাজ কিন্তু কমপ্লিট করেছি। রিয়েল যেটা টি-রেরা 2019 সাল থেকে চালু হয়েছে, এবং 210টি টোটাল 210টি প্রকল্প রেজিস্টার হয়েছে। এর মধ্যে 37টির মধ্যে খুব ট্রান্সপারেন্সির মাধ্যমে 34টির সমাধান করা হয়েছে। আমাদের স্বচ্ছ ভারত মিশন, আরবান স্বচ্ছ ভারত মিশন, যে 100% আমাদের যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, তারা 100% এই 2022 সাল থেকে যেভাবে SHG গ্রুপের বাড়ি প্রায় 334টি ওয়ার্ড আমাদের আছে, 100% স্যাচুরেশন পয়েন্টে এটা সংগ্রহ করেছে, যার জন্য 2022 সালে মোস্ট ক্লিন স্টেট রাজ্য হিসাবে পুরস্কৃত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সলিড ওয়েস্ট যেটা আমাদের রাজ্যে হয় প্রায় 352.75 টন সেগুলো উৎপন্ন হয়, কিন্তু সেগুলোতে প্রপারলি যে সেগুলোকে প্রক্রিয়াকরণ সেটা কিন্তু আগে সেইভাবে ছিল না। এই প্রকল্পে স্বচ্ছ ভারত মিশন আরবানের যে উদ্যোগে প্রায় 19টি ম্যাটেরিয়াল রিকভারি ফেসিলিটিস
আমরা এইভাবে যাতে প্রক্রিয়াকরণ করা যায়, সেগুলো যাতে রিসাইক্লিং করা যায় সেই ব্যবস্থা আছে। আমাদের প্রতিদিন 446 টন যে ক্ষমতা, এই যে প্রক্রিয়াজাত যে প্ল্যান্টগুলো, যে বজ্রগুলো আছে সেগুলো যাতে প্রক্রিয়াকরণ করা যায় তার ব্যবস্থা, তার স্ট্রেংথ সেটা আছে এখানে। আরেকটা বিষয় যেটা 13টি লিগাসি ডাম্প সাইট। আগে কী হতো, ডাম্প সাইটে যখন খুশি ফেলে দিত। আমি কয়েকবারও বলেছি আমরা যাব ডাম্প সাইটগুলোতে, এবং আনসাইন্টিফিক ওয়েতে ডাম্প সাইট, এগুলো নিয়ে অনেক আন্দোলনও হয়েছে আগে। হাঁপানিয়ার আপনারা দেখেছেন কি অবস্থা ছিল। এবং যে এইগুলো যে পুরনো যে আনসাইন্টিফিক যে ডাম্প সাইটগুলো আছে, এর মধ্যে আমরা 13টি লিগাসি ডাম্প সাইট এগুলোকে আমরা সংস্কার করেছি প্রপারলি, এবং সেটা যেন মানে এনভায়রনমেন্ট বান্ধব হয় সেইভাবে আমরা কাজ করছি। 2.39 লক্ষ মেট্রিক টন বজ্র পদার্থ আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনরুদ্ধার করছি, সেটা সেপারেট করে পরিষ্কার করার পরে ওই সাইটগুলোতে গ্রিন জোন হিসাবে কিন্তু রূপান্তর করা হয়েছে। আমি বলছি না যে সব জায়গায় ঠিক আছে, কিন্তু যতক্ষণ ধরে এগুলোর উপরে আমরা মানে যত বেশি মনিটরিং করা যাবে তত বেশি এগুলো আপডেট থাকবে। আমাদের বর্তমানে আগরতলায় প্রতিদিন 17.4 মিলিয়ন লিটার যে সুয়েজ ট্রিটমেন্ট চালু করা হয়েছে। আগরতলায় প্রতিদিন 39.5 মিলিয়ন লিটার যে স্ট্রেং, এখানে 5টি সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট আছে, এবং অন্যান্য যেসব নগর শাসিত সংস্থায় প্রায় 16.5 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন 11টি সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট চালু রয়েছে। এছাড়াও ইনসিটু নালা যে ট্রিটমেন্ট আপনারা দেখেছেন গত বছর, আগের বছর সেটা আমরা ইনোগ্রেশন করেছি সেখানে। এবং সেটা কি, সেটা হচ্ছে এটা আইআইটি বোম্বের যে টেকনিক, তাদের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টকে তারা যে স্কিম সেইভাবে আমরা করছি। এতে করে যে সুয়েজ ফিল্ড ড্রেনস যেগুলো ডাইরেক্টলি আছে সেগুলো চ্যানেলের মাধ্যমে এই টেকনোলজি ব্যবহার করে সেটাকে কিন্তু যে ওয়েস্টগুলো আছে সেগুলো আমরা বের করার সুবিধা আছে এগুলো। আমাদের শুধু তাই নয়, 5 মিলিয়ন লিটার অক্সিডেশন পন্ডস আছে। অক্সিডেশন পন্ড মানে আমাদের যে অনেকটা ইনকিউবেটরের মতো এমনভাবে জলাশয় আছে যেগুলোর মধ্যে যে সানলাইট, এলগি, ফাঙ্গাই সেগুলো দিয়ে যে অর্গানিক যে ম্যাটারগুলো আছে সেগুলোকে ব্রেকডাউন করে, এবং সেইভাবে অক্সিডেশন পন্ডস প্রায় 5 মিলিয়ন লিটার আমাদের সেগুলো। অনেকে আছে ভয় পায় যে আমি যদি ওই পুকুরে যাই বা ওই জল ব্যবহার করি আমাদের সমস্যা হবে। সেই অক্সিডেশন প্ল্যান্টস ভেরি ইম্পর্ট্যান্ট, সেগুলো আমরা কাজ করছি। আমাদের ত্রিপুরা আরবান যে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুডা, আপনারা জানেন 2019 সাল থেকে এটা শুরু হয়েছে। খুব মানে মিনিমাম যে অ্যামাউন্ট সেই যাতে মধ্যবিত্ত ফ্যামিলিরা ইজিলি কিনতে পারে তার জন্য টুডার মাধ্যমে বিভিন্ন ফ্ল্যাট আমরা নির্মাণ করেছি। আগরতলা কামানচুমনির পাশে শান্তিপাড়ার ওখানে যে ফ্ল্যাটগুলো ছিল অলরেডি সবকটা সেল হয়ে গেছে, খুবই ডিমান্ড ছিল। শুধু তাই না, কুঞ্জবনে আরও 216টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব করা হয়েছিল, সেইগুলো অনেকগুলো প্রায় আমি বলেছি যে আপনারা এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করুন, প্রচার প্রসার করুন, এবং খুবই সুন্দর। আমি নিজেও সেখানে গিয়ে দেখে এসেছি। তো সেইভাবে মানুষ কিন্তু সেইগুলো এখন ইউজ করতে পারছে। এডিবি ফান্ডের যে সহায়তা আমরা পেয়েছি, ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যেটা টুডা, এতে করে 12টি শহরে আমাদের যে টোটাল 20টা আছে এর মধ্যে 12টি শহরে 305 কিলোমিটার পাইপলাইন, 25টি ডিপ টিউবওয়েল, 18টি আয়রন রিমুভাল প্ল্যান্ট, 4টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, 19টি ওভারহেড রিজার্ভার, 18 কিলোমিটার রাস্তা, 48 কিলোমিটার ড্রেন করা হয়েছে এর মধ্যে। দেখুন, জলের এত সমস্যা সারা ভারতবর্ষের মধ্যে। একবার কথা হচ্ছিল এরকম, অনেকে ইন্টেলেকচুয়াল যারা আছেন বিদ্বান ব্যক্তিরা তারা বলছিল আগামী দিনে যে ওয়ার্ল্ড ওয়ার, জল নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হবে আগামী দিনে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের জল সংরক্ষণ করাটা খুব প্রয়োজন। তো বিভিন্নভাবে বিভিন্ন যেসব কেন্দ্রীয় নির্দেশ আছে, আমাদেরও ইনোভেটিভ আইডিয়া নিয়ে অনেক কাজ করছি। পাহাড় অঞ্চলে আগে যেরকম জল সমস্যা হতো, সেখানে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা সেখানে অনেকগুলো কাজ আমরা করছি। আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলছিলাম যে ইনোভেশন আইডিয়ামে যেমন স্প্রিং থেকে যে ওয়াটারগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করে একটা জায়গায় রেখে সেগুলো সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো। বিভিন্ন যেসব এই
ছড়াতে আছে সেই ছড়ার থেকে জলটাকে পরিশোধন করে উপরে নিয়ে আবার দেওয়া, এটা বলে ইনোভেটিভ আইডিয়া। চেক ড্যাম করা, তাছাড়া গ্রিন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটার, উপরে যে জল আছে মানে সারফেস ওয়াটার যদি বলি, সেই জলকেও আমরা ব্যবহার করতে পারি। গ্রাউন্ড ওয়াটার সেটাকে পাইপের মাধ্যমে। তো যেখানে জনজাতি এলাকার মধ্যে কিন্তু আমি বলছি না যে আমরা সব কিছু করেছি, প্রায় 85% ঘরে ঘরে কিন্তু এই নলসে জলের ব্যবস্থা আমরা করেছি। বাকি 15% বিধানসভা তো আমি বারবার বলেছি। তো চেষ্টা করছি এখানেও, কারণ টিভির মধ্যে কিন্তু এখনও দেখায় যে ছড়ার জল, আগে কিন্তু যেরকম ছিল সেরকম না। এডিসি এলাকার মধ্যে আমরা কিন্তু, কারণ সেখানে ডিপ টিউবওয়েল বসলেও সেখানে কিন্তু জল পাওয়া যায় না। সেখানে যদি আমরা যে বিভিন্ন যে স্মল বোর্ড যে মেশিনগুলো আছে সেইগুলো লাগালেও কিন্তু জল পাওয়া যায় না। তো এইসব ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই কাজগুলো আমরা করছি। এখানে মাস্টার প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাস্টার প্ল্যান ছাড়া এই আগুছালো কাজ হবে। তো সেখানে এই যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা 20টি শহরে জিআইএস মাস্টার প্ল্যান তৈরি করছি। আমরা আগরতলা শহরে মাস্টার প্ল্যান তৈরি প্রায় 70% শুরু হয়ে গেছে। কালকেও আমি দেখছিলাম একটা জায়গায় আমাদের মাননীয় মেয়র সাহেব বলছিলেন যে মাস্টার প্ল্যান আগে ছিল না, আমরা কিন্তু প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। ল্যান্ড নিয়ে আমাদের প্রচণ্ড সমস্যা। তো এর জন্য আমরা ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি। এতে করে যে যারা আমাদের যেমন গত আগে ছিল 51, যে নতুন আরও 2টো আমরা ওয়ার্ড আমরা বাড়িয়েছি, সেখানে কিন্তু যে ওয়ার্ডের যে মানে শহরের যেসব সুবিধাগুলো সেখানে কিন্তু পৌঁছচ্ছিল না। তো আমরা বললাম আগে কিন্তু ইলেকশনে জেতার জন্য, আগে বোধহয় 17টার মতো কমিশনার ছিল, পরবর্তী ইলেকশনে জেতার জন্য সেটাকে আননেসেসারি বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু সেরকম না, আমরা কিন্তু বাড়াচ্ছি সাথে সাথে, যাতে ওইখানে সব সুযোগ সুবিধা, ওনারা খালি বাড়িয়েছে কোনো সুযোগ সুবিধা দেয়নি, আমরা সেগুলো এখন সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ধরনের যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি। আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেটা এডিবির ফান্ড, তার থেকে প্রায় 530 কোটি টাকার যে উন্নয়নমূলক কাজ আমরা হাতে নিয়েছি, এবং আগামী 5 বছরে আমরা প্রায় 1500 কোটি টাকা এই ধরনের উন্নয়নের কাজ আমরা করব। স্পেশাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আগরতলা পুর নিগম এলাকার মধ্যে যে জল সরবরাহের জন্য 6টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানের আরও যাতে আপগ্রেডেশন করা যায় সেটা করছি। এবং আজকের এখানে যে 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন যে ভূগর্ভস্থ জল শোধনাগারের নির্মাণের যে প্রক্রিয়া, এবং আজকে যে ভূমি পূজন। কলেজ টিলায় একটি 1 সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জল সংকটের সময় যাতে পানীয় জল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 10টি জলের ট্যাঙ্কার কেনার প্রক্রিয়া চলছে। টিউএলএম, যেটা ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে আমাদের এখানে প্রায় এসএইচজি গ্রুপ 6642টি, তাদেরকে ফেডারেশন, বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফেডারেশন করা হয়েছে প্রায় 346টি, 7টি কমিউনিটি লেভেলে ফেডারেশন করা হয়েছে। তাতে আমাদের কিন্তু যে কাজগুলো আমরা করতে চাই তাদের মাধ্যমে তাদেরও কিন্তু আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। এখানে 33 সম্পূর্ণ ক্যান্টিন এবং সেবাশ্রী কেয়ার সেন্টার আমরা চালু করেছি, এবং এতে করে প্রায় 863 মহিলা প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, এই যে প্রকল্প, তার মাধ্যমে 3.41 কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের আওতায় যারা হকাররা আছেন প্রায় 8415 হকারদের প্রায় 13 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। 7927 জন স্বনিধি সে সমৃদ্ধি যে যোজনা, তার মাধ্যমে সহায়তা পেয়েছেন। টুয়েপে যারা শ্রমিকরা আছেন সেখানে তাদের, যদিও টুয়েপ প্রকল্প এখন আমরা মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্পের মধ্যে ঢুকে গেছে, তো তাদের যে মজুরি আগে 185 টাকা দেওয়া হতো সেটাকে এখন আমরা প্রায় 210 টাকা দিয়েছি। আগরতলার কাটাখাল, কালাপানিয়ার যে খাল এবং সমস্ত পৌর এলাকার নর্দমা যেগুলো আছে সেগুলো সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সমূহের মাধ্যমে আমরা নির্মাণ করছি। বাংলাদেশ থেকে তখন তৎকালীন সময়ে আওয়ামী লীগের থেকে যারা আমার সাথে অনেক মিনিস্টার দেখা করেছিলেন, আমাদের এখান থেকে যে এই কাটাখাল এবং এই যে কালাপানিয়ার যে জল যায় বা এই আখাউড়ার যে জলটা যায়, তাদের ওখানে কিন্তু স্কিন ডিজিজ হচ্ছে।
মানে সমস্ত আখাউড়া এরিয়া ফটো নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল যে আমাদের জলটা, তো ওনারা বলছিলেন যে এটা আপনারা যদি ট্রিটমেন্ট করে না পাঠান তাহলে আমাদের খুব সমস্যা হচ্ছে। তো আমরা সেইভাবে কিন্তু আমি নিজেও এখানে গেছি, আমি অফিসারদেরও বলেছি, মেয়র সাহেবকেও বলেছি যে আমরা যে ওইখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমরা রেখেছি সেটা কিন্তু সাফিসিয়েন্ট না, আরও যাতে বড় করে করা যায় তার জন্য আমি নির্দেশ দিয়েছি যাতে আরও, কারণ আমরা চাই যে পাশের যারা রাজ্য আছে জলকে তো কেউ আটকিয়ে রাখতে পারবে না, কিন্তু জল যাতে স্মুথলি যায় এই কারণে ওখানে অবস্ট্রাকশন হয়, এবং এই জল আগরতলার মধ্যে কিন্তু আমাদের আগরতলার মধ্যে কিন্তু মানে ফ্লাড প্লবন এরিয়া হিসাবে চিহ্নিত হয়। তো আমরা কাজ করছি সেই দিকে। আজকে যারা এখানে বিভিন্ন যে স্যানিটেশন কর্মীরা আছেন বিভিন্ন কাজ নিয়ে ওনারা যান, আজকে এখানে আমরা 3 জনকে ফেলিসিটেশন দিয়েছি যারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে যেসব কালেকশন করেন ওয়াটার বিলের ইত্যাদি। এটা কিন্তু মানে টিপ অফ দ্য আইসবার্গ। ওনাদের যে কাজের কয়েকজনকে আমরা এখানে দিয়েছি, তাদেরকে সম্মাননা দিয়েছি, তাতে করে আরও অন্যরাও কিন্তু উৎসাহিত হবে। এবং আগে এইগুলো আমরা দেখিনি আগে, আর এগুলোর মধ্যে কোনো রাজনীতি নেই। আমরা চাই যে মানুষের জন্য কাজ করে, আর মানুষের রাজনীতির জন্য রাজনীতি, আমি সব জায়গায় বলি রাজনীতির জন্য রাজনীতি না করাটা একটা রাজনীতি, রাজনীতির জন্য রাজনীতি না করাটা একটা রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জল দেবো, এর মধ্যে কী রাজনীতি থাকবে? ঘর নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেবো, এর মধ্যে কী রাজনীতি? একজন ঘর পাবে, নলসে জল দেবো, তো কি এর মধ্যে কী রাজনীতি থাকবে? কারোর উনুনের জন্য আমি গ্যাস দেবো, এর মধ্যে কী রাজনীতি থাকবে? তো এই যে কারোর বিজলি নেই, বিজলি আমি দিলাম, কারেন্টের ব্যবস্থা করলাম, রাস্তাঘাট দিলাম, এর মধ্যে কী রাজনীতি দেবে? ইলেকট্রিসিটির সাথে সাথে এখানে আজকাল যে আমাদের এখান থেকে যে ট্রেন আমরা ব্রড গেজে এখানে এসছে, ইলেকট্রিফাইড হয়ে গেছে এখন আগরতলা থেকে, মানে শুধু আগরতলা ধর্মনগর থেকে আমাদের সাবরুম পর্যন্ত ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানের মধ্যে কী রাজনীতি? তো এটাও রাজনীতি, মানে মানুষকে সুবিধা দিলে আগামী দিন যখন আপনি মানুষের ঘরের সামনে যাবেন যে আমি ভোটের জন্য এসেছি, তখন কিন্তু বলতে পারেন কাজের বিনিময়ে রাজনীতি। আর আগে রাজনীতি মানে পলিটিক্স করো, সেটাই রাজনীতি। এখনও আমি বলছি যে তাদেরকে আমি বলবো সম্বিত যেন ফিরে আসে। আমাদের মানে একজন ইউনিয়ন মিনিস্টার আমি দেখছিলাম সেদিন বলছিলেন, খুব ভালো লাগলো, যে ডাবল ইঞ্জিনের সরকার এত স্পিডে এখন সামনের দিকে চলে যাচ্ছে, অ্যান্ড বিরোধী দলের দে হ্যাভ মিসড দ্য ট্রেন। তোমরা স্টেশনেই বসে থাকো, আর মাননীয় প্রধানমন্ত্রী যে এবং স্টেটের যে ট্রেন এত স্পিডে বেরিয়ে যাচ্ছে, তোমরা খালি টাটা করবে, দিচ্ছে না, দেবো না, এইসবই বলতে থাকো, ট্রেনেই বসে থাকো, উইল গো হেড। কাজে এইভাবে আমরা কাজ করছি। এর মধ্যে 2025-26 অর্থবর্ষে 96 করোড় খরচ করে এয়ারপোর্ট রোডের যেটা 2 লেন ছিল সেটাকে 4 লেন করেছে। সেখানেও কিন্তু একই অবস্থা। প্রথমে ভাবছিল যে এখানে কীভাবে একুইজিশন করলে সেটা সমস্যা হবে কিনা, কিন্তু আমরা দেখেছি যদি আমরা জনপ্রতিনিধিরা বা সরকার যদি একবার ডিসিশন নেয়, আমাদের যারা অফিসাররা আছেন সেটা কিন্তু ইজিলি ওনারা কাজ করেন। কাজটা তো ওনাদের মাধ্যমেই আমাদের নিতে হয়, এবং সেটা আজকে দেখুন। এরপরও আমি যখন মুখ্যমন্ত্রী হই আমি দেখলাম কাজের গতি খুব স্লো, আমি ডেকে পাঠালাম কেন, তারপর সেটাকে যাতে তাড়াতাড়ি করে এবং কোন কোন জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো প্রবলেম থাকবে কাজ করতে গেলে তাড়াতাড়ি যেতে হয়। আজকে এখানে এত সুন্দর হয়েছে, যখন এয়ারপোর্টে মানুষ নামে, গত পরশু দিন আমরা কোনো দিন ভাবিনি সেটা, এই প্রথম ত্রিপুরাতে ভার্চুয়ালি একবার কথা হয়েছিল, কিন্তু ফিজিক্যালি নিজ খরচায় ত্রিপুরার প্রচুর মানুষ বিদেশে বিভিন্ন জায়গার মানে তারা বিভিন্ন বিজনেসের সাথে, ইন্ডাস্ট্রির সাথে, সায়েন্টিস্ট তারা কিন্তু যুক্ত। তো আমরা সবসময়বাসী প্রবাসী বাঙালি, কিন্তু প্রবাসী ত্রিপুরাবাসী করে একটা সম্মেলন করলাম, নিজ খরচায় ওনারা এসছেন সেই সম্মেলনে। আমরা ভেবেছিলাম 70 জন আসবে, 80-র উপরে ওরা পোলো টাওয়ার্সে নিজ খরচায় ওরা এসছে, এবং এত সব সুন্দর সুন্দর জিনিস ওনারা বলছেন যে আমরা, এবং আমাদের জন্য একটা মানে আমি বলবো যে একটা রিসোর্স, মানে আমাদের জন্য রিসোর্স একটা সেন্টার হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু আগামী দিন যেমন বাইরের থেকে আমাদের ত্রিপুরাতে এখন প্রচুর মানুষ আসছে ইনভেস্ট করার জন্য, কিন্তু ওদের কিন্তু নিজের ত্রিপুরার যে টান, তো সেই টানের কারণে তারা কিন্তু করতে চায়। এবং শুধু তাই নয়, 80 জন না, আমার মনে হয় আগামী দিনে যখন এই বিষয়টা দেখবে প্রায় আরও এটা 250-300 লোক হবে। এবং যেভাবে ওনারা ইন্টারাকশন করলেন, ইউনিক জিনিস,
ওরা চাইছে যে ত্রিপুরা এইভাবে কেউ কোনোদিন আগে করেনি। তো আমরা সেইভাবে কাজ করছি এবং ওনারা আগামী দিন বলছে যে, আমি বলছি ভার্চুয়ালি আপনাদের বারবার আসতে হবে না, বছরে একবার ফিজিক্যালি আসুন, আর মাঝখানে 6 মাস অন্তর অন্তর আপনারা, আমি অফিসারদের বলেছি কে কী বিষয়ে এক্সপার্টাইজ আছে, ওনাদেরকে কীভাবে ব্যবহার করা যায়, আর ওরা ত্রিপুরার টানে কিন্তু আসবে। এটা আমি বারবার একটা জায়গায় অনেকে আমাদের মধ্যে ডিভিশন, সাব ডিভিশন ইত্যাদি করার চেষ্টা করে। আমি বারবার বলছি যে হিন্দুস্তান, ইন্ডিয়ার থেকে আমরা যখন বাইরে যাই আমরা কি বলি যে আমরা হিন্দুস্তানি। বিহার থেকে কেউ যদি বাইরে যায় আমি বলি বিহারি, আসাম থেকে যখন বেরোয় বিহারি, ত্রিপুরা থেকে যদি আমরা বেরোই তো আমরা কেন ত্রিপুরি বলবো না? তো আমরা ত্রিপুরি, কিন্তু এখানে বাঙালি থাকতে পারে, এখানে ত্রিপুরি সম্প্রদায়ের কেউ থাকতে পারে, এখানে গারো সম্প্রদায়ের কেউ থাকতে পারে, রিয়াংশ যারা সম্প্রদায় তারা থাকতে পারে। তো অ্যাজ এ হোল এটাকে বলে থামসা। যে থানসা কাকে বলছি? একটা পার্টিকুলার ট্রাইবেল গোষ্ঠী থানসা হতে পারে না, বা একটা থানসা মানে বন্ধুত্ব, বা আমরা ইউনাইটেড। এখানে সব মানুষ, জাতি, জনজাতি এবং যারা মাইনরিটি সম্প্রদায়ের, মণিপুরি, সবাই মিলে এই থানসা আমরা করব। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2000 এবারে যে অপারেশন সিন্দুরে উনি একটা নতুন একটা শব্দ লাগিয়েছেন। কি লাগিয়েছেন? যে নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া কি করে হবে? যেমন উনি বলছেন যে বিকশিত ভারত 2047। তো এটা তো শুধু ইন্ডিয়া একা করতে পারবে না, সমস্ত স্টেটগুলো যখন করবে তবেই হবে। ত্রিপুরাতেও আমরা রোড ম্যাপ বানিয়েছি 2047 ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা। তো সেইভাবে উনি যখন বলছেন যে নিউ ইন্ডিয়া, তো আমরাও নতুনভাবে যে নিউ ত্রিপুরা আগামী দিন আমরা করব। নিশ্চিত সবাই মিলে যখন আমরা কাজটা করব, এবং এই সরকারের যেভাবে তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তার সাথে মানুষের চিন্তার সাথে কিন্তু একটা কানেকশন হচ্ছে। মানুষ বুঝতে পারছে যে এই সরকার সত্যিকারের অর্থে মানুষের চিন্তা ভাবনার সাথে যুক্ত আছে। আমাদের প্রায় এখানে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেখানেও কিন্তু আপনারা দেখেছেন এর মধ্যে যে একটা সুন্দরভাবে একটা যে হাওড়া নদীর যে উন্নয়ন প্রকল্প হয়েছে, সেটাকে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট, প্রায় 99 করোড়, প্রায় 100 করোড় খরচা হয়েছে এর মধ্যে। এটাও প্রায় ইনোগ্রেশনের পথে, খুব সম্ভব কয়েকদিনের মধ্যেই হবে। তো আমি এগুলো বলার অর্থ হচ্ছে যে আমরা মানে সমালোচনা হবে, সমালোচনা করাটা খুব দরকার। এবং আমি আপনারা শুনে খুশি হবেন যে নিউজ পেপারের মধ্যে প্রতিদিন কিছু না কিছু সমালোচনা হয় সাংবাদিকদের। ইভেন আমি ওয়েব বা পোর্টালে ইত্যাদি জায়গায় আমি দেখি, সেখানে কিন্তু দেখার পর কনস্ট্রাকটিভ কিছু কিন্তু আমরাও কিন্তু শুধরে যাই যে না এই জিনিসটা ঠিক না, তাড়াতাড়ি করি। যে পত্রিকার কাটিং আমি সমস্ত ডিএম এবং এসপিদের বাড়িতে আমি অফিসে পাঠাই। প্রতি ফোর্টনাইটলি আমি ভার্চুয়ালি ওনাদের সাথে বসি, এবং ওই ডিস্ট্রিক্টের মধ্যে সাব ডিভিশন থেকে শুরু করে সমস্ত অফিসাররা সেখানে বসেন। পত্রিকার কাটিং আমি পাঠিয়ে দেই যে এই যে নিউজগুলো বেরিয়েছে সেটা সত্যি কি মিথ্যা। যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন, কি হয়েছে এটা। এই যে একটা ভাইব্রেন্ট সরকারের, যেটাকে বলে গুড গভর্নেন্স, এবং আমাদের স্টেটের মধ্যে যখন বসি সমস্ত স্টেটের অফিসাররা থাকেন, কিন্তু সেক্রেটারি সাহেবরা আছেন, ওনারা বসেন এখানে। তো এই যে একটা ভাইব্রেন্ট যে একটা সরকার হওয়া উচিত, আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও এই ধরনের যে প্রযুক্তিকে ব্যবহার করে একটা নিউ আইডিয়া নিয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো কিন্তু সময় উপযোগী। এবং আমার সরকার ফর এক্সাম্পল আমরা যখন বের করলাম পোর্টাল, যে প্রতিটা গ্রামে, গ্রাম স্তরে মানুষের যেখানে যা সমস্যা, কারোর ইলেকট্রিসিটির প্রবলেম, রাস্তা ঘাট ইত্যাদি জায়গায় কোথায় যাবে বুঝতে পারে না। আমার সরকার যখন ইনঅগ্রেট করলাম, মাননীয় প্রধানমন্ত্রী যে জন্মদিনে সেটা করেছিলাম, তো এই আমার সরকার পোর্টালে দিলে সাথে সাথে টাইম লাইনের মধ্যে তার রেকটিফিকেশন হতে হবে। সাব ডিভিশনাল ওয়ার্কিং ভিলেজ করে আমরা পঞ্চায়েতের সেক্রেটারি, তারপর যদি টাইম লাইনে না হয় তাহলে সাব ডিভিশনাল না হলে ডিস্ট্রিক্ট না হলে চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রীর দরজা। বিশ্বাস করুন এত ভালো কাজ হচ্ছে। আমি এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি 4 জন চিফ মিনিস্টারকে বলেছেন ইনোভেটিভে আপনারা কি করলেন। সেখানে আমি তার যখন প্রেজেন্টেশন দিলাম, এত উনি আমাদেরকে মানে করলেন, উৎসাহ ব্যক্ত করলেন যে সত্যি এটা খুবই প্রয়োজন এবং অন্য প্রদেশগুলো যাতে করে। এক্স্যাক্টলি সেম ওয়েতে এই যে ফোর্টনাইটলি আমরা করলাম, সেটাও কিন্তু এই যে সমস্ত এসপি ডিএম ওরা বসে, সেটাও আগামী দিনে
আমি মাননীয় প্রধানমন্ত্রীজি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবো। একের পর এক আমরা এই কাজগুলো করছি। আজকে এখানে উপস্থিত থাকার জন্য এই ধরনের প্রকল্প জল বোর্ডকে আমি অত্যন্ত খুশি এবং তাদেরকে আমি ধন্যবাদ দেব। ওনারা যেভাবে কাজ করছেন আরও এগিয়ে যেতে হবে মানুষের, এবং এই যে জলগুলো প্রপারলি আসছে কিনা, ঘরের ভিতর প্রপারলি ঢুকছে কিনা। অনেকে কী করে যে কী বলে ওই যে আগে তো একটা জলের স্পিড কম থাকাতে যে ফুয়েল লাগা থাকতো সেটা খুলে ফেলে, তো নিজের ট্যাঙ্কের মধ্যে যে জলটা আছে সেটাও কিন্তু ওরা যদি পরিষ্কার না রাখে তো উল্টা ফ্লো হয়ে আবার ড্রেনে পাইপে চলে আসে। এগুলোর দিকে নজর কিন্তু আপনাদের দিতে হবে। মানুষ আপনার জলটা নেওয়ার সময় যেন মনে করে যে না এটা খাওয়ার জন্য উপযুক্ত, আমি কেন বোতল থেকে আমি জল কিনবো বাইরের থেকে। তো এই যে কনফিডেন্স লেভেল কিন্তু আরও ডেভেলপ করতে হবে। কোথাও কোনো বাড়ির মধ্যে জলের এত স্পিড হচ্ছে এখন আগামী দিনে হবে, তাহলে আমি কেন মোটর লাগাবো? তো মোটর লাগানোর দরকার নেই। তো মানে এইগুলো কিন্তু মানে বাস্তবের সাথে মিলে আমরা যদি চিন্তা করি অনেক জিনিস মানুষের মনের চাহিদা অনুসারে আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য। পাশাপাশি আমি আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে জানিয়ে রাখি আগামী 8ই জানুয়ারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন। আমাদের এলাকা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে মঙ্গলবার সকালে এক সন্দেহভাজন চরমপন্থীর গ্রেপ্তার নতুন করে আলোচনা সূত্রপাত করেছে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। শুধু একটি বিচ্ছিন্ন আইন শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা নয়, বরং উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে সক্রিয় চরমপন্থী নেটওয়ার্কের গভীরতা এবং বিস্তারের দিকটি স্পষ্ট করে তুলেছে এই ঘটনা। গ্রেপ্তার হওয়া জাগির মিয়া পশ্চিম ত্রিপুরার জয়পুর গ্রামের বাসিন্দা। স্পেশাল টাস্কফোর্স পুলিশ স্টেশনের মামলা নম্বর 06/2025 অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর একাধিক ধারা এবং বেআইনি কার্যকলাপ আইন বা ইউএপিএ এর কঠোর ধারার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই ধারাসমূহ সাধারণত সংগঠিত সহিংসতা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত, যা এই মামলার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তদন্তে উঠে আসা সবচেয়ে উদ্বেগজনক দিকটি হল জাগির মিয়ার সঙ্গে ইমাম মাহমুদে কাফিলা নামে পরিচিত একটি সংগঠনের সক্রিয় যোগাযোগ, যা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা এএমবি এর সম্প্রসারণ হিসেবে পরিচিত। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত এই অভিযুক্ত। ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেওয়া একটি সংবেদনশীল রাজ্য। অতীতেও সীমান্ত পেরিয়ে জঙ্গি কার্যকলাপ, অনুপ্রবেশ এবং নাশকতার আশঙ্কা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রশাসনের কাছে। এর প্রেক্ষাপটে রাজ্যের অভ্যন্তর থেকে একজন সন্দেহভাজন চরমপন্থী গ্রেপ্তার সীমান্ত নিরাপত্তা, স্থানীয় নজরদারি এবং গোয়েন্দা
তথ্যের সমন্বয়ে তুলে এনেছে সামনের সারিতে। এই ধরনের গ্রেপ্তার ইঙ্গিত দেয় যে চরমপন্থী সংগঠনগুলি সরাসরি সশস্ত্র কার্যকলাপের পাশাপাশি আদর্শিক প্রভাব বিস্তার এবং নেটওয়ার্ক গড়ে তোলার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক মহল। তরুণদের লক্ষ্য করে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবং সীমান্তবর্তী গ্রামীণ এলাকাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়ার প্রবণতা আরও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ভবিষ্যতে। বর্তমানে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রেখে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের আশা সংগঠনের অর্থের উৎস, যোগাযোগের রুট এবং সম্ভাব্য স্লিপার সেলের তথ্য উঠে আসবে এই জিজ্ঞাসাবাদ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আগরতলা শহরের ঐতিহাসিক জ্যাকসন গেট পুনর্নির্মাণের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার প্রস্তাবিত জ্যাকসন গেট পুনর্নির্মাণ স্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ। এই উদ্যোগ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিপুরার আত্মপরিচয় ও ইতিহাস পুনরুদ্ধারের গভীর বার্তা। 1927 সালে নির্মিত জ্যাকসন গেট ত্রিপুরার রাজকীয় যুগের এক জীবন্ত সাক্ষ্য। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের রাজ্যাভিষেক উপলক্ষে আগরতলায় তাঁর আগমন এবং তৎকালীন বাংলার গভর্নর স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনের স্মরণে গড়ে উঠেছিল এই স্থাপত্য। আধুনিক ত্রিপুরা স্থপতি হিসেবে পরিচিত মহারাজা বীরবিক্রমের সঙ্গে জ্যাকসন গেটের ঐতিহাসিক যোগসূত্র আরও শক্তিশালী করে রাজ্যের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে। 1981 সালে পূর্ববর্তী সরকারের সময় রাস্তা সম্প্রসারণের নামে জ্যাকসন গেট ভেঙে ফেলা হয়েছিল, যা বহু ইতিহাসবিদ ও সংস্কৃতিমনা মানুষের কাছে ছিল একটি দুঃখজনক অধ্যায়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে সেই হারানো অধ্যায় পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আগের নকশা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে পুনর্নির্মাণের সিদ্ধান্ত পরিচয় বহন করে রাজ্যের ঐতিহ্য সংরক্ষণে সরকারের আন্তরিকতার। একটা বিষয় হচ্ছে এই যে জ্যাকসন গেট, স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন তখন 1927 এখানে এই যে জ্যাকসন গেট ওনার নামে বানানো হয়েছিল এবং উনি ছিলেন তৎকালীন সময়ে বেঙ্গল যে প্রভিন্স তার গভর্নর। এবং 1927 এটা সাম শ্রীনিবাস সাহা নামে এক কন্ট্রাক্টর উনি বানিয়েছিলেন এবং হায়দ্রাবাদের যে চারমিনার গেট আছে সেটাকে সামনে রেখে উনি বানিয়েছেন। তো এটা মেইন উদ্দেশ্য ছিল মহারাজা তৎকালীন লাস্ট মহারাজা আমাদের ত্রিপুরা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর, তো উনার যে রাজ্যাভিষেক এবং 1927 রাজ্যাভিষেক হয়েছেন এবং উনার যে রাজদরবার 1929 হয়। তো এই যে জ্যাকসন সাহেব এই আখাউড়া খালের উপরে এই জ্যাকসন গেটটা বানানো হয়েছিল ওনাকে ওয়েলকাম করার জন্য। আমি যে হিস্ট্রিটা দেখেছি, তো স্যার ফ্রান্সিস জ্যাকসন ওনাকে ওয়েলকাম করার জন্য এটা বানিয়েছিল। উনি এসে এত প্লিজড হয়েছে, এত সুন্দরভাবে কী করে বানালেন। এবং আমরা যখন আগে চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম, আমরা কিন্তু বৃষ্টি পড়লে এখানেই দাঁড়িয়ে থাকতাম ছোটোবেলায়। তো এখনও এখানকার যারা লোক এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকসন গেট, জ্যাকসন এখনও দেখুন লেখা আছে জ্যাকসন গেট, কিন্তু জ্যাকসন গেট কোথায়? তো 1981 তৎকালীন নৃপেনবাবুর সময় মানে লেফট ফ্রন্টের সময় এটাকে ভেঙে দেওয়া হয়, এটাকে প্রপারলি মেরামতও করা হয়নি। তো খুব সম্ভব ওনারা বোধহয় যেহেতু আস্তে আস্তে করে বড় বড় গাড়ি আসা শুরু করলো, তো যেতে অসুবিধা হয়, এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটাকে রাজাদের অনেক কাহিনী কিন্তু ওরা নষ্ট করেছে, আর আমরা এসে এদেরকে মানে সম্মান দিচ্ছি এখানে।
তো আমরা ডিসিশন নিলাম। জ্যাকসন গেট পুনর্নির্মাণের উদ্যোগ স্পষ্ট করে দেয় যে উন্নয়ন মানে ইতিহাস বিসর্জন নয়, বরং আধুনিক নগরায়নের সঙ্গে ঐতিহ্য সংরক্ষণের একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এই পদক্ষেপে। আগরতলার নগর পরিকল্পনায় ঐতিহাসিক স্থাপত্যকে সম্মান জানানোর এই মানসিকতা ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে জ্যাকসন কে, লুকটাকে কী কারণে হয়েছিল, সেই ইতিহাস এবং যে রয়্যাল ফ্যামিলির যে পাস্ট হিস্ট্রি, সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। বাইরের থেকে যখন আসবে, আমরা তো যারা রয়্যাল ফ্যামিলি এত বছর ধরে ত্রিপুরাকে ওরা শাসন করেছে, ওদের অনেক কিছু দান কিন্তু এখানে আছে। যদিও ওনারা কিন্তু কালকে দেখলাম জনশিক্ষা সমিতির নাম দিয়ে বলছে মহারাজারা শিক্ষার নামে কিছুই করেনি। অদ্ভুত, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি ভাষণ শুনছিলাম, এবং ওনারা যখন এই জনশিক্ষা সমিতি আন্দোলন শুরু করে, তখন নাকি মহারাজা একটা প্যারালাল আরেকটা নাকি ধরনের সংগঠন করে যাতে এটাকে মানে দাবানো যায়। কিন্তু আমরা তো দেখেছি মহারাজাদের সময়ে অনেক কাজ ওনারা করেছেন, এবং ওনাদেরকে একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যখন এসেছি, আমরা কিন্তু ওনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। এবং শুধু সম্মান না, আগের যেসব জায়গাগুলো কোনোদিন ওনাদের সময়ও হয়নি, যেমন কামানচুমনির পাশে যে আইল্যান্ডটা, সেটাও আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রমের নামে ওনার একটা মূর্তি সেখানে স্থাপন করেছে। এবার জ্যাকসন সাহেবকে তো নেক্সট জেনারেশন বা এখনের জেনারেশন জানে না, তো এই জ্যাকসন সাহেবের নামে আবার নতুনভাবে আমরা এই একটা সুন্দর গেটওয়ে টু দ্য উজ্জয়ন্ত প্যালেস, সেটাকে আমরা নতুনভাবে আরও সেট আপ করছি, এবং একটু বড় সড়ো করে যাতে গাড়ি ঘোড়া যাতে অসুবিধা না হয়, সেই কারণে আজকে এলাম। আর এখানে যেহেতু ড্রেনের উপরে আগে ছিল, ড্রেনের উপরে করা যাবে না, তো ড্রেন থেকে একটু পাশে সরিয়ে এটা করা হচ্ছে। এর জন্য এলাম দেখতে এখানে, যে যাতে সেন্টারটা ঠিক থাকে। বিশ্লেষকদের মতে জ্যাকসন গেট পুনর্নির্মাণের ফলে আগরতলার পর্যটন মানচিত্রেও পড়বে ইতিবাচক প্রভাব। রাজকীয় স্থাপত্য ও ইতিহাস ভিত্তিক পর্যটনের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি উপকৃত হতে পারে স্থানীয় অর্থনীতিও। একই সঙ্গে তৈরি হবে নতুন প্রজন্মের কাছে ত্রিপুরার ইতিহাসকে দৃশ্যমান ও জীবন্ত করে তোলার সুযোগ। যদিও অতীতে জ্যাকসন গেট ভাঙার বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল, তবে বর্তমান উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যের ঊর্ধ্বে উঠে একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক দায়িত্ব পালন হিসেবে দেখছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সরাসরি উদ্যোগ এবং তদারকি আরও বাড়িয়ে তুলেছে এই প্রকল্পের গুরুত্বকে। সব মিলিয়ে জ্যাকসন গেট পুনর্নির্মাণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ইতিবাচক পদক্ষেপ ত্রিপুরার রাজকীয় ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণের পথে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। এই উদ্যোগ শুধু অতীতকে সম্মান জানায় না, বরং ইতিহাসকে সংরক্ষণ ও শিক্ষার একটি শক্ত ভিত নির্মাণ করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই। কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 6টায় 80 বছর বয়সে মৃত্যু হয় তাঁর। টানা 20 দিন ভেন্টিলেটরে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তাঁর পরিবার ও দল। দীর্ঘদিন